বিহারের নালন্দা জেলার শান্ত ও পবিত্র ভূমি পাবাপুরী জৈন ধর্মাবলম্বীদের কাছে এক মহাতীর্থ। এখানেই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর মহাপরিনির্বাণ বা মোক্ষলাভ করেছিলেন। এই ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনাকে স্মরণীয় করে রাখতে নির্মিত হয় এই স্মৃতিসৌধ, যা জলমন্দির নামেই অধিক পরিচিত। পদ্ম ফুলে ভরা বিশাল জলাশয়ের মাঝখানে অবস্থিত সাদা মার্বেলের এই মন্দির ভারতীয় ধর্মের স্থাপত্য এক অনন্য নিদর্শন। পদ্ম ফুলে ভরা বিশাল জলাশয়ের মাঝখানে অবস্থিত সাদা মার্বেলের এই মন্দির ভারতীয় ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। জলমন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি জৈন দর্শনের অহিংসা, ত্যাগ ও মুক্তির প্রতীক হিসাবে বিবেচিত। প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এই পবিত্র স্থানে আসেন আত্মিক শান্তির সন্ধানে। পাবাপুরী শব্দটির অর্থ পাপহীন নগরী। প্রাচীনকালে এর নাম ছিল অপাপাপুরী। ইতিহাস ও জৈন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী খ্রিস্টপূর্ব 527 অব্দে এইখানেই মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মোক্ষ লাভ করেন। কথিত আছে, মহাবীরের দাহক্রিয়ার পর তার চিতাভস্ম সংগ্রহের জন্য অসংখ্য ভক্ত এই স্থান থেকে মাটি নিয়ে যেতে থাকেন। ফলে এখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয় এবং পরে তা জলে পূর্ণ হয়ে বিশাল পুকুরে পরিণত হয়। সেই পবিত্র স্থানকেই স্মরণ করে পরবর্তীকালে জলাশয়ের মাঝখানে নির্মিত হয় এই জল মন্দির। রাজগীর থেকে পাবাপুরীর দূরত্ব প্রায় 38 কিলোমিটার, আর নালন্দা মহাবিহার থেকে এর দূরত্ব 23 কিলোমিটার। আমরা নালন্দা মহাবিহার দেখার পর সেখান থেকে টোটো করে চলে এসেছিলাম নালন্দা মোড়ে। এই নালন্দা মোড় থেকে বাসে করে আমরা 12 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম চোরাবাগেচা বা কার্গিল চকে। সেখান থেকে আমরা টোটো করে নিয়েছিলাম পাবাপুরী জলমন্দির যাওয়ার জন্য। সেখান থেকে দূরত্ব 11 কিলোমিটার। এইভাবে অল্প খরচে আমরা নালন্দা থেকে পাবাপুরী পৌঁছে গিয়েছিলাম। এছাড়াও আপনারা টোটো ভাড়া করতে পারেন একেবারে পাবাপুরী পর্যন্ত, বা ছোট গাড়ি আপনারা ভাড়া করে নালন্দা পাবাপুরী সমগ্র একসাথে ঘুরতে পারেন। চারিদিকে পদ্ম ফুলে ঢাকা জলাশয় ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মনে এক আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। জৈন ঐতিহ্য অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন। জলমন্দিরের প্রধান আকর্ষণ তার অপূর্ব স্থাপত্য। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে নির্মিত এই মন্দিরটি যেন জলের উপরে ভাসমান এক স্বর্গীয় স্থাপনা। মন্দিরে পৌঁছানোর জন্য রয়েছে দীর্ঘ পাথরের সেতু, যা দর্শনার্থীদের মূল মন্দিরের সঙ্গে যুক্ত করে। মন্দিরের অভ্যন্তরে রয়েছে মহাবীরের চরণ পাদুকা বা পবিত্র পদচিহ্ন, যা ভক্তদের কাছে অত্যন্ত দর্শনীয় এবং পূজনীয়। রাত্রিবেলায় চাঁদের আলোয় সাদা মার্বেলের এই মন্দির অসাধারণ সৌন্দর্যে দীপ্ত হয়ে ওঠে। বিশেষ করে দীপাবলির সময় পুরো এলাকা আলোকসজ্জায় সুসজ্জিত হয় এবং পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর। এই জলমন্দির জৈন ধর্মের
অন্যতম পবিত্র তীর্থস্থান। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এখানে মহাবীর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন। সেই কারণে দীপাবলি জৈন সম্প্রদায়ের কাছে শুধুমাত্র আলোর উৎসব নয়, মহাবীরের নির্বাণ দিবস হিসেবেও এই বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি বছর দীপাবলির সময় হাজার হাজার জৈন ভক্ত এখানে সমবেত হন। তারা প্রার্থনা, ধ্যান ও পূজার মাধ্যমে মহাবীরের আদর্শ স্মরণ করেন। পাওয়াপুরীর এই জল মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় ইতিহাস, আধ্যাত্মিকতা ও স্থাপত্যকলার এক অপূর্ব সমন্বয়। পদ্ম ফুলে ঘেরা শান্ত জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজও মানবজাতিকে অহিংসা, সত্য ও মুক্তির পথের কথা স্মরণ করিয়ে দেয়। রাজগীর বা নালন্দা ভ্রমণে আসলে পাওয়াপুরীর এই পবিত্র জল মন্দির অবশ্যই দর্শন করা উচিত। এর নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক আবহ যে কোনো দর্শনার্থীর মনকে গভীরভাবে স্পর্শ করে যাবে। জল মন্দিরের প্রবেশপথের ঠিক বিপরীত দিকেই রয়েছে পঞ্চকল্যাণক মন্দির, জৈন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাসনা স্থল। এই মন্দিরটি ভগবান মহাবীরের জীবনের 5টি সর্বাধিক পবিত্র ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। জৈন ধর্মে প্রতিটি তীর্থঙ্করের জীবনে 5টি শুভ ঘটনাকে পঞ্চকল্যাণক বলা হয়, যেমন গর্ভকল্যাণক, জন্মকল্যাণক, দীক্ষা কল্যাণক, কেবল জ্ঞান কল্যাণক ও মোক্ষ কল্যাণক। পঞ্চকল্যাণক মন্দিরটি আধুনিক জৈন স্থাপত্যশৈলীতে নির্মিত হলেও এর প্রতিটি অংশে ঐতিহ্যের ছাপ স্পষ্ট। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত, বিশাল প্রবেশদ্বার, অলঙ্কৃত স্তম্ভ ও সূক্ষ্ম খোদাই করা নকশা। ভেতরে রয়েছে প্রশস্ত প্রার্থনা কক্ষ, যেখানে ভক্তরা ধ্যান ও পুজো করেন। ভেতরের দেওয়াল ও ভাস্কর্যে মহাবীরের জীবনের 5টি কল্যাণক চিত্র ও প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গম্বুজ ও শিখর জৈন স্থাপত্যের সরলতা, পবিত্রতা ও সমতাকে প্রকাশ করে। নালন্দা ও পাওয়াপুরী দেখার পর আমরা সন্ধেবেলায় রাজগীরে ফিরে এখন বেরিয়েছি একটু বাজারটা ঘুরে দেখতে। রাজগীর ভ্রমণে এলে যে খাবারটি না খেলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় তা হলো শিলাও রাজগীরের খাজা। এটি বিহারের নালন্দা জেলার ঐতিহ্যবাহী একটি মিষ্টি, যা তার মুচমুচে গঠন এবং মুখে দিলেই গলে যাওয়া স্বাদের জন্য সারা ভারত জুড়ে বিখ্যাত। এখানে খাজা হচ্ছে খুবই বিখ্যাত। 2018 সালে এই শিলাও খাজা जीआई टैग स्वीकृति लाभ करे। भाई साहब ये जो खाजा है ये मीठा खाजा है, यह मीठा, और ये जो सादा खाजा है ये सादा जो खाजा है वो नमकीन है। अच्छा, अरे ये मीठा वाला, ये मीठा है, ये मैदा से बनता है, मैदा से बनता है। ये कितना किलो? 180 रुपये किलो। ये 180 रुपया किलो। और वो वाला 240 रुपये। 240 रुपया। ये राजगीर का विख्यात है ना? हाँ, ये खाजा? हाँ विख्यात है। अच्छा अच्छा अच्छा। राजगीर सिलाव का। अच्छा, राजगीर अलाव का। आपका दुकान का नाम क्या है? सिलाव खाजा। सिलाव खाजा ना? सिलाव खाजा। अच्छा, सिलाव खाजा। ঠিক আছে, এখানে খাজা খেয়ে দেখি কীরকম। मीठा खाजा और नमकीन खाजा, ठीक है ना? ठीक है, এখানে রাজগীরের খাজা হচ্ছে খুবই বিখ্যাত। খেয়ে দেখি এখানকার মিঠা খাজা আর नमकीन खाजा, দেখা যাক। देखिए भैया, खाजा 180 रुपये किलो है। एक नमकीन दीजिए, एक मीठा दीजिए, खाकर देखेंगे।
कैसा है। এই খাজার ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরানো। প্রচলিত লোককথা অনুযায়ী ভগবান বুদ্ধ রাজগীর থেকে নালন্দার পথে যাওয়ার সময় শিলাও অঞ্চলের মানুষ তাকে খাজা পরিবেশন করেছিল। এছাড়াও ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক জেডি বেগলার 1872-73 সালে ভ্রমণ বৃত্তান্তেও শিলাওয়ের খাজার উল্লেখ রয়েছে। এই খাজা নিলাম, একটা হচ্ছে মিঠা আর এক নামকিন। ঠিক আছে, খেয়ে দেখি কীরকম। সত্যি অপূর্ব সুন্দর খেতে এই খাজা, মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে এবং একেবারে খুবই মুচমুচে। আপনারা এই রাজগীরে আসলে অবশ্যই এই খাজা আপনারা ট্রাই করবেন। রাজগীর শহর জুড়ে রয়েছে প্রচুর জৈন মন্দির। আমাদের হাঁটার পথেই পেয়ে গেলাম সেই রকম একটি মন্দির। আমরা একটু ঘুরে দেখে নিই এই মন্দির চত্বর। এখন প্রায় রাত 9টা বেজে গেছে, মন্দির চত্বর একেবারেই ফাঁকা। বেশ সুন্দর এই মন্দিরটি। এখন আর মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই, তাই বাইরে থেকেই মন্দিরটি আমরা একটু দেখি। এখানে আরেকটি জৈন মন্দির রয়েছে, আমরা একটু ভেতরটা ঘুরে দেখি। আমাদের রাজগীর নালন্দা ভ্রমণ আজকেই শেষ হলো। আমরা আগামীকাল ভোরবেলাতেই রাজগীর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা চলে যাব গয়া এবং বুদ্ধগয়া দেখার জন্য। কাল সারাদিন গয়া এবং বুদ্ধগয়া যতটা পারবো আমরা কভার করে আমাদের দুপুর 3টের সময় ট্রেন রয়েছে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, তাতে করে আমরা ফিরে আসব হাওড়াতে। দেখা হচ্ছে পরের এপিসোডে গয়া বুদ্ধগয়া নিয়ে।